পৌঁছয় যে সংঘর্ষের মাঝে শূন্যে গুলিও চালানোর অভিযোগ। খোঁজ আর এবার নজর রাখবো ক্রিকেটকে ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ, আর সেই বিবাদ থেকে সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছয় যে সংঘর্ষের মাঝে শূন্যে গুলিও চালানোর অভিযোগ। আসানসোলের কুলটির বরাকরের এই ঘটনা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, শুধুমাত্র ক্রিকেটকে ঘিরে এরকম তুলকালাম পরিস্থিতি, খেলাকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ, আর সেই বিবাদ থেকে রীতিমতো সংঘর্ষ। দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দীপকের থেকে জানবো। দীপক, কি এমন হয়েছিল যে এরকম তুলকালাম পরিস্থিতি, বিবাদ, সংঘর্ষ, গুলি পর্যন্ত চললো? দেখো, একেবারে এই বিবাদ সূত্রপাত হচ্ছে গতকালকে মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। যদিও গতকাল বিকেলেই এই বিবাদের মীমাংসা করে নেওয়া হয়, দুপক্ষে বসে এই বিবাদ মিটিয়ে নেয়, কিন্তু আজ সকাল থেকে নতুন করে উত্তপ্ত হতে থাকে দুই পাড়া। এক পাড়া হঠাৎ করে আরেক পাড়াতে চড়াও হয়ে যায়। পাল্টা যখন প্রতিবাদ জানাতে পুলিশ ফাঁড়ির সামনে এসে পড়ে আরেক পাড়া এসে বিক্ষোভ দেখায় এবং পুলিশে হস্তক্ষেপের দাবি জানায়, তখনই অপর পক্ষ চড়া হয়ে যায়। দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি চলে, বাড়িতে লক্ষ্য করে ইট বৃষ্টি চলে এবং এতটাই অভিযোগ কি এক পক্ষ শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় এবং পুলিশ ফাঁড়ির সামনে গোটা ঘটনা ঘটে। এরপরই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে কুলটি থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। নতুন করে উত্তেজনা না ছড়ায় তা সেই ক্ষেত্রে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেভাবে স্থানীয় মানুষরা পুলিশ ফাঁড়ির সামনে ভিড় জমিয়েছিল এবং ইট পাটকেল ছুটছিল একের পর এক পক্ষকে, তাতেই কিন্তু পুলিশ মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এখন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যে গুলি চালানোর অভিযোগ উঠেছে কি এক পক্ষ গুলি চালিয়েছে শূন্যে বেশ কয়েক রাউন্ড, পুলিশ জানিয়েছে কি গুলি চালানোর অভিযোগ তাদের কাছেও জানানো হয়েছে। যদিও সেই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ এবং তদন্ত এগিয়ে নিয়েছে। পুলিশের প্রথম উদ্দেশ্য হচ্ছে কি নতুন করে উত্তপ্ত আবার না হয়ে পড়ে বরাকর। কারণ হচ্ছে যেভাবে বরাকর বাজারে ব্যস্ততম রাস্তার মধ্যে পুলিশ ফাঁড়ি রোডে এই সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে, তাতেই পুলিশের একটা প্রথম কাজ হচ্ছে কি নতুন করে আবার সংঘর্ষ যেন না ছড়িয়ে পড়ে বরাকর অঞ্চলে। कम एज के बच्चे थे। कल जो छोटी मोटी झुटपुट झमेला हुई थी उसको प्रशासन बैठ के कल म्यूचुअल करा दिया गया था। आज कोई पक्ष के तरफ से बड़ा हुआ, झमेला को बढ़ाया गया है। मैं प्रशासन से विनती करता हूँ कोई भी राउडी किस्म का कार्य करे उस पर सख्त से सख्त कानूनी कार्रवाई की जाए। শনিবার রাতে পোলেরহাট, রবিবার সকালে শানপুকুর, আইএসএফ তৃণমূল সংঘর্ষে একেবারে তুলকালাম পরিস্থিতি। ভোটের আগে গরম ভাঙর। শনিবার রাতে সংঘর্ষ, রবিবার সকালেও তুলকালাম। আইএসএফ তৃণমূলের ঝামেলায় ভোটের আগে গরম দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভাঙড়ের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের চিনিপুকুর। রবিবার সকালে এখানে ছিল রাস্তার উদ্বোধন উপলক্ষে তৃণমূলের অনুষ্ঠান, তার আগেই ধুন্ধুমার। অভিযোগ অনুষ্ঠান শুরুর আগে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা চালায় আইএসএফ এর লোকজন, আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধর করে। এই অভিযোগ মানতে নারাজ আইএসএফ। তাদের পাল্টা দাবি, চিনিপুকুরের পাশেই নিমকুড়িয়ায় তাদের রক্তদান শিবির চলছিল, সেখানে তৃণমূল হামলা চালায়। ডোনারদেরকে নিয়ে আসছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, তারা আক্রমণ করেছে। বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে। এটাকে আমরা মেনে নেব না, এটা আমরা শেষ দেখি ছাড়বো। আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী
নওশাদের মদতে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। এত রক্তদান শিবির হয়েছে, কেউ বাধা দিতে পারেনি, আর আজকের বাধা দিয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা। এই নাটক আর বেশি দিন চলবে না। আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে, লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে। ভাঙড়ের শানপুকুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কোলেরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। শনিবার রাতে এখানকার কেসেরাইটে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ বাধে। সামনেই বিধানসভা ভোট, তার আগে দেওয়াল দখল নিয়ে বিবাদ, তার জেরেই ঝামেলা। আইএসএফ এর পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে একটা সন্ত্রাস সৃষ্টি করে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিককে বলবো, এখনো সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও, না হলে তোমরা যে খেলায় নেমেছো আমাদেরকে বাধ্য করো না ওই খেলায় নামতে। আমরা কিন্তু চুরি পড়ে বসে নেই। শাক দিয়ে মাংস ঢাকা দেওয়ার চেষ্টা করছে যে দেয়াল লিখনের জন্য হয়েছে। দেয়াল লেখা নিয়ে এখানে কোনো ঘটনা নয়, তৃণমূলের দাদাগিরি মস্তানি এর জন্য এই ঘটনা ঘটেছে। তারা সবসময় ভাবছে যে আমরা সরকারে আছি, আমরা মস্তানি করেই চালাবো, আমরা যা বলবো যা করবো তাই মেনে নেবে। এখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, তারা এই অন্যায় আর মানবে না। গত কয়েকদিনে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। 4 জানুয়ারি 2026 কাঠালিয়ায় আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। 2 জানুয়ারি 2026 বিবিরাইটে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গরম হয়ে ওঠে এলাকা। এরপর শনিবার রাতে এবং রবিবার সকালে গোলমাল। ভাঙড়ের এই দুই জায়গায় তৃণমূল আইএসএফ সংঘর্ষ। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। প্রতিবাদীকে হুমকি, গ্রেফতার ক্লাব কর্তা। পূর্ব মেদিনীপুরের রামনগরের ধৃত ক্লাব কর্তা। ক্লাবের বিরুদ্ধে চাঁদার জুলুমের অভিযোগ এই যুবকের। মাইক হাতে প্রতিবাদীকে হুমকি দেয় ক্লাব কর্তা। গতকাল আমরা এই খবর দেখিয়েছিলাম, তবে তার আগে একবার শোনাই আপনাদের মাইক হাতে এই প্রতিবাদীকে কিভাবে হুমকি দেন ক্লাব কর্তা। আর আমি ওপেন বলছি, মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে গিয়াসুর ছেলে, তার পোকা নাকি নাম। সে যেদিনকে বাড়ি আসবে, সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। তার যদি ঠ্যাং না ভেঙে তাকে ঘরে বসতে দিই, সে কত বড় পান্ডা, কত বড় বিদেশে থাকে, কত টাকার মালিক হয়েছে, সে মালিক দেখা যাবে। শুনলেন আপনারা কিভাবে মাইক হাতে এক প্রতিবাদীকে এভাবে হুমকি দিচ্ছেন ক্লাব কর্তা। গতকাল এই খবর দেখাই আমরা। নিউজ 18 বাংলার খবরের জের আজ গ্রেফতার করা হয়েছে ক্লাব কর্তাকে। গতকাল হুমকির অভিযোগ অন্যদিকে খারিজ ক্লাব কর্তার। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, গতকাল আমরা যে খবর দেখিয়েছিলাম তারপর এই ক্লাব কর্তাকে গ্রেফতার করা হয়েছে। যদিও তিনি সেই অভিযোগ খারিজ করছেন, তবে তার আগে প্রশ্ন একটাই, যে এর আগেও কি এই ধরনের অভিযোগ রয়েছে এই ক্লাব কর্তার বিরুদ্ধে? দেখো, একেবারে প্রিয়াঙ্কা, ওই ক্লাব কর্তা যেখানে আছে, ক্লাব সম্পাদক রয়েছে এই সোনালী সংঘ ক্লাব, রামনগর থানার মান্দারপুর এলাকার সোনালী সংঘ ক্লাবের সম্পাদক ওয়াসিম রহমানের বিরুদ্ধে যে বুড়ি বুড়ি অভিযোগ। শুধু এই ক্লাব কর্তার যে হুমকি, মাইক্রোফোনে হুমকি নয়, আজও এইরকম নাকি তার সুদ্রুপ বা দাদাগিরি আছে রয়েছে এলাকায় বলে একাংশের দাবি। তবে এই প্রকাশ্য দিবালোকে যেখানে ক্লাব কর্তা জুলুম করে চাঁদা আদায় করছিলেন, যেখানে বিদেশে থাকেন রবিউল সাহা নামে এক যুবক, কিন্তু এই প্রকাশ্যে যেখানে চাঁদা আদায় করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আর সেই পোস্টকে কেন্দ্র করে কিছু ঘটনা ঘটে, যেখানে তাদের বাৎসরিক ক্লাব বাৎসরিক অনুষ্ঠানের মঞ্চ থেকে একেবারে লাইভ সম্প্রচারণ চলছে, সেইখানেই কিন্তু যে ক্লাব সম্পাদক ওয়াসিম রহমান তাকে হাত পা ভেঙে দেওয়া এবং তার বাড়িতে আগুন ধরে দেওয়ার হুমকি দেয় প্রকাশ্য। সেই ক্ষেত্রে কিন্তু যেখানে পরিবারের লোক তারা অভিযোগ দায়ের করেন রামনগর থানায়, তার পরিবারের আতঙ্কিত রয়েছে, যেখানে তাদের বাইরে থাকে ছেলে, মা, বাবা, এবং
মৈথনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি। নেহা খাতুন বলে এক ভদ্রমহিলা, তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার স্বামী রবিউল আলী, যিনি কর্মসূত্রে ইউরোপে থাকেন, সে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ইত্যাদি কোনো একটি বিতর্ককে কেন্দ্র করে আরও একজন স্থানীয় ওয়াসিম রহমান বলে এক ব্যক্তি প্রকাশ্যে মঞ্চ থেকে তাকে হুমকি ইত্যাদি দিয়েছেন। আমরা প্রাথমিকভাবে যে ভিডিও ক্লিপটা উনি জমা করেন সেটাকেও আমরা দেখি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে আমরা এই ওয়াসিম বলে যে ভদ্রলোক যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি, আমরা কোর্টের কাছে তাকে ফরওয়ার্ড করি। এগুলো ইরেলিভেন্ট আছে, তার সামাজিক রাজনৈতিক অবস্থান যাই হোক, পুলিশ যদি কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা যদি সত্যতা পাওয়া যায়, যেটা আইনানুগভাবে করার কথা সেটাই করেছে এবং করবে। নদিয়ায় সোনার দোকান, মালিক ঋণে ডুবে। এদিকে তাঁর দোকানের যে বীমা রয়েছে সেটা 1 কোটি টাকারও বেশি, আর এই বীমার টাকা পেতেই দোকান থেকে নগদ সোনার উপর গয়না চুরির গল্প। শান্তিপুরের পুলিশ তদন্ত শুরু করার পরেই পর্দাফাঁস। ভাঙা হয়েছে শাটারের তালা, কাটা হয়েছে লোহার কোলাপসিবল গেট। নদিয়ার শান্তিপুরের একটি সোনার দোকানে চুরি। এই মর্মে শনিবার অভিযোগ জমা পড়ে শান্তিপুর থানায়। তদন্ত শুরু হতেই পর্দাফাঁস। পুলিশ জানিয়েছে কোনো চুরিই হয়নি। যে গয়নাগুলি চুরি গিয়েছে বলে অভিযোগ জমা পড়েছে তা উদ্ধার হয়েছে সোনার দোকানের মালিকের বাড়ি থেকে। তাহলে পুলিশকে তুমি মিথ্যে কথা বলেছো? আর স্পেসিফাই করে এটা আমি নিজের মনে করে এমনি বলে ফেলেছি, এটা আমি ভুল করে বলে ফেলেছি। আমি আসলে জানতাম না যে অ্যাকচুয়ালি চুরি হয়েছিল দোকানে, কিন্তু মালগুলো আমি ভেবেছিলাম যে চুরি হয়ে গেছে, কিন্তু আমি জানি না যে বাড়িতে মালগুলো রাখা ছিল আগে। সোনাগুলো কোথা থেকে উদ্ধার হলো? আমাদের বাড়ি থেকে। তোমার বাড়ি দিয়ে এলো চোর যে সোনাগুলো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার পুরোটাই আমার ভুল। আমি আমার বাবার কাছে না জেনেই ফোন করে মিডিয়ার সামনে তাড়াহুড়ো করে বলি। শান্তিপুর রেলবাজার এলাকায় ক্ষিতীশচন্দ্র পালের সোনার দোকান। শুক্রবার মাঝরাতে এই সোনার দোকানের গেট ভেঙে লুট করা হয় বলে অভিযোগ। শান্তিপুর থানায় জানানো অভিযোগে দাবি করা হয় 400 গ্রাম সোনার গয়না, 1.5 কেজি রূপো এবং নগদ 1 লক্ষ টাকা চুরি গিয়েছে। তদন্তে নামে পুলিশ। তারা জানিয়েছে দোকানে থাকা স্পাই ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে দেখা গিয়েছে যে পরিমাণ গয়না চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে তা দোকানে মজুতই ছিল না। এরপরে দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেখানে তিনি আসল ঘটনা স্বীকার করে নেন। পুলিশ জানতে পারে বাজারে কয়েক লক্ষ টাকা ঋণ রয়েছে সোনার দোকানের মালিকের। এদিকে 1 কোটি টাকার বেশি বীমা রয়েছে দোকানটি। এই বীমার টাকা পেতেই চুরির গল্প সাজানো হয়। ব্যবসায়ীর বাড়ি থেকে শনিবারই সমস্ত গয়না উদ্ধার করে পুলিশ। এরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি। যে গয়নাটা ওরা নিজেরাই সরিয়েছে সেটা তার আমরা গিয়ে দেখলাম বাড়িতেই সরিয়ে রেখেছিল। বাড়ি থেকে আমরা সেই সোনাগুলো এগুলো রিকভার করি। তার 50 লাখ টাকার মতো ঋণ আর একই সঙ্গে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স একটা পলিসি করানো। শনিবার জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয় সোনার দোকানের মালিককে।